শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আরোগ্য নিকেতনে। আজ আমরা স্বাস্থ্য সংস্কার বিষয়ে কিভাবে বাস্তবায়িত হবে এটার করণীয় সম্পর্কে আলাপ করব। স্বাস্থ্য অধিদপ্তরের দুজন মহাপরিচালক এই জন্য আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের মধ্যে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন, মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন টিভির স্টুডিওতে। ধন্যবাদ। স্বাস্থ্যখাত সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে যে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে দিতে হবে এবং এটাকে আইনি বাধ্যবাধকতায় রূপান্তর করতে হবে। এ বিষয়ে আপনার মতামত কি? স্বাস্থ্য সংস্কার কমিশন দীর্ঘদিন বিভিন্ন আলোচনার মাধ্যমে তারা একটা গুরুত্বপূর্ণ সংস্কার সুপারিশমালা প্রদান করেছে। এটা অনেক বড় একটা কাজ এটা, এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টার নির্দেশে হয়েছে। তো সরকার এটাকে বাস্তবায়নমুখী করতে চায়, সেই আন্তরিকতায় এটা করেছে। এইগুলো আসলে জনগণের মতামতের রিফ্লেকশন। এইটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সেটা চলমান আছে। তবে যেটা বিষয় সেটা হচ্ছে সব কিছুর জন্য একটা সময় লাগে, সেটা একটা বিষয়, এটা আপনারাও জানেন। এই আলোচনার মাধ্যমে আমাদের এখানে স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক মহোদয় আছেন। এগুলো না স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের মানসিক প্রস্তুতি চলছে এবং আমাদের অবস্থানগত প্রস্তুতিও আমরা চলমান রেখেছি। এবারের বাজেট যেটা ঘোষণা করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে লক্ষ্য করেছি যে বাজেটের এই জিডিপির অংশটা তুলনামূলকভাবে কমই এসছে এবং আগে যেরকম ছিল 0.7% তার থেকে যে খুব বাড়েনি। ইভেন বাজেটের আনুপাতিক হারও কিন্তু 15%-এর কাছাকাছি না। আমরা লক্ষ্য করেছি যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, বাংলাদেশ জাতীয় দলের সাথে কথা বলেছি, আমরা জামাত ইসলামের সাথে কথা বলেছি, নাগরিক কমিটির সাথেও আমরা কথা বলেছি এবং তারা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছে তার মধ্যে কিন্তু স্বাস্থ্য বাজেট 5% করা এবং বাজেটে 15% করা, এটা কিন্তু কমন একটা বিষয় ছিল। এটা বাস্তবায়নে সরকারের কি প্রতিবন্ধকতা আছে? কেন সরকার এই বাজেটে সেটা প্রতিফলিত হলো না? ডেফিনেটলি এটা সমানুপাতিক না। কারণ হচ্ছে আমাদের যে অ্যাকচুয়ালি বাজেটের যে আমাদের যে প্রয়োজনীয়তা সেটার ক্ষেত্রে এটা স্বল্পতা আছে এবং পার্সেন্টেজ হিসেবে এটাও স্বল্প। সো এটা অ্যাকচুয়ালি পরিপূরক হয়নি। ভবিষ্যতে আশা করি যে সরকার এগুলো পরিবর্তন করবে। কারণ বাজেটের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি বিনামূল্যে দিতে হয়, বাজেটে তার কমপক্ষে 50% বাজেটে তার আনুপাতিক মূল বাজেটের যেটা হবে স্বাস্থ্য বাজেটের, সেটা কিন্তু 50% কিন্তু প্রাথমিক স্বাস্থ্যসেবার মধ্যে দিতে অবশ্যই। আমরা একটু অধ্যাপক নাজমুল হোসেনের কাছে আসি। আমরা দেখেছি যে স্বাস্থ্য জনবল সৃষ্টির ক্ষেত্রে আমি দেখেছি আপনি কোনো সময়ে কোনো জায়গায় প্রেজেন্টেশন দিয়েছেন, কিন্তু প্রায় সময় আমরা লক্ষ্য করি এবারও হয়তো কিছু পদ সৃষ্টি হচ্ছে, তার ব্যতিক্রম কিনা ঠিক আমি জানি না, যে যাদের প্রভাব বিস্তার করার ক্ষমতা বেশি থাকে তাদেরই পদ বেশি সৃষ্টি হয়। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে প্রয়োজনের তাগিদে জনগণের চাহিদা অনুযায়ী সেটা কেন হচ্ছে না, বা সরকার এই ব্যাপারে কি উদ্যোগ নিতে পারে? আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বলুন বা স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা বলুন, বিগত বেশ কিছুদিন 17 বছর বা তার চেয়েও বেশি সময় যেভাবে চলেছে, অনেক ক্ষেত্রেই একটা পরিকল্পনাহীনতা কাজ করেছে। একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা মহাপরিকল্পনাকে ধারণ করে আমরা এগিয়ে যাইনি। যে কারণে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। সরকারি মেডিকেল কলেজ এই মুহূর্তে আছে 37টা এবং এগুলোর অনেকগুলোই একটা মেডিকেল কলেজ স্থাপন করার জন্য যে প্রাথমিক প্রস্তুতি দরকার সেগুলো ছাড়াই স্থাপন করা হয়েছে। পদ সৃজনের ক্ষেত্রেও একই ধরনের বিষয় চলছে। যে কোনো বিষয়ের যারা নেতৃবৃন্দ আছেন অথবা যারা প্রভাবশালী চিকিৎসক আছেন তারা হয়তো নিজের বিষয়ে পদ সৃজন করে নিয়েছেন এবং আপনি শুনে অবাক হবেন যে বাংলাদেশে এমন নামেও পদ আছে যেটা বিশ্বের আর কোথাও নাই। আমি এখানে উল্লেখ করতে চাই না, কিন্তু কিছু বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকের এমন সব নামের তৈরি করা হয়েছে যেগুলো আসলে বিশ্বের আর কোথাও নেই। এবং এটা শুধু যে একটা কনফিউশন সৃষ্টি করছে তাই না, এটা পদোন্নতি সহ অন্যান্য ক্ষেত্রেও জটিলতা তৈরি করছে। এটা মূলত করা হয়েছে যে এই বিষয়ে আরও শুধু যদি আমি জেনারেল নামগুলো দিই তাহলে হয়তো 5টা পদ তৈরি হবে, আমি যদি আরও অনিয়মিত কিছু নাম দিই তাহলে হয়তো আরও 3-4টা পদ তৈরি হবে। এই কারণেই করা হয়েছে।
তো এই জন্য পুরো বিষয়টা নিয়ে একটা জটিলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আবার কোনো কোনো বিষয় যেমন গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের 3টা মেজর ক্লিনিক্যাল সাবজেক্টের মধ্যে এটা একটি, সেটাতে পদ সৃজন হয়েছে খুব কম। এখন অনেকে তাদের নেতৃবৃন্দকে দোষারোপ করেন, আমি এটা খুব সঙ্গত মনে করি না, কারণ নেতৃবৃন্দের কাজ কিন্তু পদ সৃজন না, পদ সৃজনের কাজ তো মূলত সরকারের তরফ থেকে হওয়া উচিত, সেই কাজটা ঠিকমতো অতীতে করা হয়নি। এখন স্ট্যান্ডার্ড সেট আপ বলে একটা বিষয় আপনি নাম শুনে থাকবেন, এটা নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। সেটা হচ্ছে যে সমস্ত বিষয়গুলোতে মেডিকেল কলেজ এবং স্নাতকোত্তর প্রতিষ্ঠানগুলোতে কী সংখ্যক পদ থাকবে, কিভাবে থাকবে, এটা নিয়ে একটা সাধারণ কাঠামো প্রস্তাব করা। কিন্তু মুশকিল হচ্ছে যে এইটা নিয়েও অতীতে যারা বিশেষজ্ঞ ছিলেন, যারা এটা নিয়ে কাজ করছিলেন, তারা একমত হয়ে একটা কাঠামো এখনও দাঁড়া করাতে পারেননি। আমরা দায়িত্ব গ্রহণের পরে, অন্তর্বর্তীকালীন সরকার বিগত অগাস্ট মাসে দায়িত্ব গ্রহণ করার পরে, অথবা আমি বা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় আমরাও দায়িত্ব গ্রহণের পরে এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। কিন্তু বিষয়টা যেহেতু জটিল, এই জন্য একটু সময় লাগছে। তবে আমরা আশাবাদী যে আগামী 1 মাসের মধ্যে আমরা স্ট্যান্ডার্ড সেট আপটা তৈরি করে ফেলতে পারবো। আপনাকে আরেকটা প্রশ্ন আমি করি একটু, সেটা হলো যে আপনি একটু মেডিকেল কলেজের কথা বলেছেন। অনেকগুলো মেডিকেল কলেজ আছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ মেডিকেল কলেজই ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ডের সাথে যাচ্ছে না। এই ক্ষেত্রে মানে আমাদের সংস্কার কমিশন থেকে একটু সরাসরি প্রস্তাবনা আছে। প্রস্তাবনাটা হলো যে যেগুলো মানহীন এবং সেগুলো কিন্তু একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করে যাচাই বাছাই করে সেগুলোকে বন্ধ করে দেয়া, আর যেগুলোর মান উন্নয়ন সম্ভব সেগুলোকে মান উন্নয়নে নিয়ে যাওয়া। এই ক্ষেত্রে মানে আপনারা কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন এখন পর্যন্ত? বাংলাদেশে মোট সরকারি মেডিকেল কলেজ আছে 37টি, বেসরকারি মেডিকেল কলেজ আছে 67টি। এর বাইরে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত মেডিকেল কলেজ রয়েছে আরও 6টি। সব যোগ করলে 110টি মেডিকেল কলেজ। আমরা যদি 55,000 বর্গমাইলের দেশ হয়, তাহলে মোটামুটি 500 প্রতি 500 বর্গমাইলে একটা মেডিকেল কলেজ। আমার মনে হয় বিশ্বের কোথাও এত ঘন বসতিপূর্ণ মেডিকেল কলেজ নেই। সেটা সমস্যা নয়, সমস্যা মূল হচ্ছে যে এই অধিকাংশ মেডিকেল কলেজ কোনো সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়, ফলে আমাদের যে শিক্ষার মান দরকার, মেডিকেল কলেজগুলোর যে মান দরকার, সেটা অনেক ক্ষেত্রেই বজায় রাখা যাচ্ছে না, যেটা আপনারা উল্লেখ করেছেন, আপনার কমিশনের রিপোর্টে উল্লেখ করেছেন। এটা নিয়ে বর্তমানে আমাদের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ এটা নিয়ে কাজ করছে। আমরা মেডিকেল কলেজগুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খ, সরকারি এবং বেসরকারি দুটোই, আমরা শুধু যে বেসরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে বলছি তা না, কারণ সরকারি মেডিকেল কলেজেও সমস্যা রয়েছে। আমরা এগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করছি। এবং বেসরকারি মেডিকেল কলেজের আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, তাদের একটা নির্দিষ্ট সময় পর পর তাদের রিনিউয়ালের জন্য আবেদন করতে হয়। এবং আমরা মাঝে মাঝে যারা ঝটিকা সফর আমরা ভিজিটও করি তাদের অবস্থা দেখবার জন্য। সরকারিটা নিয়ে আগে খুব বেশি এটা নিয়ে এই কার্যক্রমটা ছিল না, কিন্তু বর্তমান মন্ত্রণালয়ের এবং অধিদপ্তর সরকারি মেডিকেল কলেজগুলোর ব্যাপারেও খুবই সিরিয়াসলি কাজ করছে। অধ্যাপক আবু জাফর, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই যে বাধ্যতামূলক রেফারেল সিস্টেম তৈরি করার জন্য কিন্তু স্বাস্থ্য খাত সংস্কার কমিশন একটি প্রস্তাবনা দিয়েছে এবং আরেকটি প্রস্তাবনা দিয়েছে যে একজন রুগী কতক্ষণ একজন চিকিৎসক দেখবেন, মানে একটা অন অ্যান অ্যাভারেজ 10 মিনিট করে দেখতে বলেছে। এটা কি বাস্তবে সম্ভব বলে মনে করেন বা এটা কীভাবে বাস্তবায়ন করা যাবে? সরকার এবং আপনারা যারা চিন্তা করেন দেশ এবং জাতির জন্য, স্বাস্থ্য ব্যবস্থা নেওয়ার জন্য, তারা কিন্তু সবাই চাচ্ছে যে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করার জন্য। কারণ সবাই এসে ঢাকা মেডিকেল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা নামকরা জায়গায় সবাই ভিড় করছে। আমরা চিন্তা করছি অ্যাকচুয়ালি হেলথ সার্ভিসেস সিস্টেমকে ডেভেলপ করতে, তার মধ্যে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে রেফারেল সিস্টেম তৈরি করা। এই জন্য এখানে ডিজিটালাইজেশন, অটোমেশনের একটা কিন্তু বড় রোল আছে। তার মাধ্যমে এটাকে সিস্টেমিক ওয়েতে আমরা রেফারেল সিস্টেমকে সামাজিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। এটা জরুরি বিষয়, অবশ্যই জরুরি বিষয়। একটু আমি যোগ করতে চাই এখানে, জাফর ভাই যেটা বললেন সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা মাইন্ডসেটের বিষয় এবং এটা কিন্তু সবার পার্টিসিপেশন দরকার।
শুধু চিকিৎসকগণ অথবা সরকার চাইলেই এটা হবে না, যারা রোগী, যারা সেবাগ্রহীতা, তাদেরকেও এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা যদি আমরা এখন অভ্যস্ত যে আমি ঢাকা মেডিকেল কলেজের কথা আপনি বললেন, সেখানে যাব এবং তাৎক্ষণিকভাবে আমি দেখিয়ে ফেলতে পারবো, এই মাইন্ডসেটটার সঙ্গে আমরা দীর্ঘদিন যাবে জড়িত হয়ে আছি বা পরিচিত হয়ে আছি। এই চেঞ্জ করতে গেলে তাদেরও সহযোগিতা দরকার। সাম্প্রতিক সময়ে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু আসলে ঢাকা মেডিকেল কলেজের ল্যাবরেটরি হিসেবে প্রতিষ্ঠিত। এটা একটা একাডেমিক হাসপাতাল থাকার কথা, কিন্তু এটাকে আমরা দীর্ঘ 7 দশক যাবত এটাকে আমরা ঢাকার প্রধান সার্ভিস হসপিটাল হিসেবে ব্যবহার করছি। আমরা যদি যথেষ্ট সংখ্যক সার্ভিস হসপিটাল স্থাপন না করতে পারি, তাহলে একাডেমিক হসপিটালগুলোকে সার্ভিস পারপাসে ইউজ করলে এটার বোথ একাডেমিক্যালিও ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, আর সার্ভিস হসপিটালের পারপাসে। এর মধ্যে দেখেছি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করে দিয়েছে। তো সরকারের ক্ষেত্রে এটা কেন সম্ভব নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে? শুরু হয়েছে কোথাও কোথাও, হয়তো আংশিক হয়েছে, কোনো হাসপাতালে হয়েছে। আমরা কিন্তু ডিজিটালাইজেশনকে একটা আর কেন স্বাস্থ্য সংস্কার কমিশন কিন্তু প্রস্তাব দিয়েছে এলাকা ভিত্তিক রোগী দেখতে হবে, এক হাসপাতাল ভিত্তিক দেখতে। গাজীপুরের রোগী গাজীপুরে প্রাথমিকভাবে দেখা হবে, যদি ওখান থেকে রেফারেল না হয় তাহলে সে ঢাকা মেডিকেল কলেজে আসবে না। আমরা একটা বিরতি নিয়ে আবার আসছি। অধ্যাপক নাজমুল হোসেন, আপনার কাছে যেটা প্রশ্নটা আমি করতে চাই যে আপনি বিশেষ করে মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে বলেছেন, আমরা এরকম দেখেছি যে সরকারি মেডিকেল কলেজগুলোতেও কিন্তু কোনো চিকিৎসক হয়ে গেছেন এমন ব্যক্তিও বলেছেন যে তার 5 বছরেরই মানে টোটাল মেডিকেল কলেজ লাইফে সে কিন্তু কোনো মেডিসিনের প্রফেসরের দেখা পায় নাই, সার্জারি প্রফেসরের দেখা পায় নাই, অথবা ইভেন অ্যানাটমির প্রফেসর পায় নাই। কিন্তু গত 10 মাসে আপনারা এই ক্ষেত্রে কি পরিবর্তন ঘটিয়েছেন? এই যে শিক্ষকের যে সংকট, এটা আসলে একটা দীর্ঘদিনের জমে থাকা সমস্যার পুঞ্জীভূত ফল, এবং আমরা এটা এখন আরও বেশি প্রকট দেখছি এই জন্য যে নানা জটিলতার কারণে বিগত প্রায় 1 বছরের বেশি সময়, অর্থাৎ জুলাই আগস্ট যে আন্দোলন, সেই সময়ের পরের থেকে তো বটেই, তার আগেও কিছু সময় ধরে আমাদের পদোন্নতি, এসএসবি এবং ডিপিসির কাজগুলো স্থবির হয়ে আছে। যেই কারণে আমাদের, যেহেতু আপনারা জানেন যে স্বাভাবিক হয়তো কিছু শিক্ষক রিটায়ারমেন্টে যায়, সেই রিপ্লেসমেন্টটা হচ্ছে না, ফলে এই মুহূর্তে শিক্ষকের সংকটটা চরমে। তো এইটা পূরণের জন্য একটা তো হচ্ছে যে সেবা অধিদপ্তর এবং সেবা বিভাগ ওনারা ডিপিসি এসএসবির কাজগুলো দ্রুত করার চেষ্টা করছেন, নানা কারণে একটু বিলম্ব হচ্ছে। ওইটা হলে আমরা কিছু শিক্ষকদের সমস্যার সমাধান করতে পারবো। আর বেসিক সায়েন্সের টিচারদের জন্য আমরা কিছু উদ্যোগ নিয়েছি, যেটা বেশি গুরুত্ব। আপনি জানেন ক্লিনিক্যাল টিচার আমরা হয়তো পাই, কিন্তু বেসিক সায়েন্সের টিচারও কিন্তু বেসিক সায়েন্সের না আছে, তারপরেও বেসিক সায়েন্সের অবস্থা আরও কোন। সেজন্য আমরা কয়েকটা উদ্যোগ নিয়েছি। এর মধ্যে একটা হচ্ছে যে বেসিক সায়েন্সের টিচারদের জন্য আমরা প্রস্তাব করেছিলাম 100% ইনসেন্টিভ দেওয়া, প্রণোদনা দেওয়া, তাদের মূল বেতনের 100% প্রণোদনা দেওয়া, যেটা অর্থ মন্ত্রণালয় প্রাথমিক পর্যায়ে 50% পর্যন্ত দিতে সম্মত হয়েছে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আবার লেখা হয়েছে এটাকে আরও বাড়ানোর জন্য। আরেকটা বিষয় আমরা চিন্তা করছি, যেটা হয়তো এই সপ্তাহে আমরা প্রস্তাব দেব, সেটা হচ্ছে যে বেসিক সাবজেক্টের যারা ভর্তি হবেন বিভিন্ন কোর্সে, ধরেন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফার্মাকোলজি, এই সমস্ত বিষয়ে যারা কোর্সে ভর্তি হবেন তাদেরকে ছাত্র অবস্থাতেই একটা উল্লেখযোগ্য পরিমাণ স্টাইপেন্ড বৃত্তি দেওয়ার জন্য আমাদের যে মেডিকেল কাউন্সিলগুলো গঠিত হয়েছে, যেমন মনে করেন বাংলাদেশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে যে অল্টারনেট হেলথ প্রফেশনালস কাউন্সিল। এখন যে মুহূর্তে দেখা যাচ্ছে চিকিৎসকদের বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল দিয়েছে, আবার এক জায়গায় দিয়েছে যেমন নার্সিং কাউন্সিল দিয়েছে। বিএমডিসি রিফর্মের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, আমি যতখানি জানি আপনি একজন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলে আছেন, কিন্তু ওখানেও কিন্তু রিফর্মের স্বাস্থ্যখাত সংস্কার কমিশন থেকে কয়েকটা প্রস্তাবনা দেওয়া আছে। একটা প্রস্তাবনাটা হলো যে যিনি বিএমডিসির প্রধান হবেন উনি একজন বিচারকের মর্যাদা সম্পন্ন হবেন এবং স্বাধীনভাবে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কাজ করবে। তার অধীনে যে কাজগুলো হবে, কোনো চিকিৎসককে গ্রেপ্তার করতে গেলে তাদের আদালতের ক্ষেত্রে, যে আদালত অনেক সময় সিদ্ধান্ত দিচ্ছে গ্রেপ্তার করার জন্য, কিন্তু বিএমডিসির পারমিশন ছাড়া করতে পারবে না। তৃতীয় হলো যে এইসব ক্ষেত্রে যেই অভিযোগগুলো আসবে সেই অভিযোগগুলো 90 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, একটা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে করতে, বিএমডিসিকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। এই ব্যাপারে বিএমডিসি কতখানি উদ্যোগ নিয়েছে? ধন্যবাদ। বিএমডিসি একটা স্বতন্ত্র সংস্থা,
সেটা কিন্তু মন্ত্রণালয়ের অধীনস্থ নয়, তারা তাদের ব্যাপারে না, সিদ্ধান্ত আপনি যেহেতু নিচ্ছেন। বিএমডিসির জি, হ্যাঁ। সদস্য সেজন্য তো বিএমডিসি এই বিষয়টি আপনাদের প্রথমত আপনারা যে প্রস্তাবগুলো করেছেন সেগুলো খুবই সুন্দর এবং বাস্তবসম্মত, যেটা বাস্তবায়িত হলে বাংলাদেশের যে চিকিৎসা নিয়ে চিকিৎসকদের সম্পর্কে যে নানা রকম অভিযোগ আছে সেগুলো হয়তো অনেকটাই সুরাহা হবে। এটার জন্য বিএমডিসির যেটা করণীয়, বিএমডিসিকে নিজেকে এই আইনগুলোকে পরিবর্তনের জন্য কিছু সুপারিশমালা প্রণয়ন করতে হবে। সেটা নিয়ে বিএমডিসি কাজ শুরু করেছে। আমাদের ঈদের পরেই বিএমডিসির কাউন্সিল সভা আহ্বান করা হয়েছে। তো কাউন্সিল সভায় আপনি জানেন যে কোনো কিছু করতে হলে এটা কাউন্সিল সভায় লাগে। এক্সিকিউটিভ কমিটি কাউন্সিল সভার জন্য বিবরণী প্রস্তুত করছে। কাউন্সিল সভায় এই বিষয়গুলো নিয়ে আলোচিত হবে এবং হলে তারপরে আমরা বিএমডিসির সংস্কারের জন্য আইনটা পরিবর্তনের প্রয়োজন হবে, যেটা তো বিএমডিসিও পারবে না, এটার জন্য পুরো সরকারের ইনভলভমেন্ট আছে, সে বিষয়ে কাজ হচ্ছে। অধ্যাপক আবু জাফর, আপনার কাছে যে প্রশ্নটা আমি করতে চাই যেটা হলো যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কিছু প্রস্তাবনা দিয়েছে। একটা হলো জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের মতো করে বাংলাদেশ হেলথ সার্ভিস গঠন করার জন্য, এবং তার একটা আলাদা সচিবালয় হওয়া এবং বিভিন্ন জায়গাগুলোতে চিকিৎসকদের ভূমিকাটাকে স্পষ্ট করা, এবং এখন দুটো অধিদপ্তর আছে, 3টে অধিদপ্তরের কথা বলা হয়েছে, একটা মহাপরিচালক জনস্বাস্থ্যের কথা বলা হয়েছে। তো এগুলো কিন্তু বাস্তবায়ন করার জন্য একটা প্রক্রিয়ার প্রয়োজন আছে। আরেকটা প্রস্তাবনা স্বাস্থ্য খাত সংস্কার কমিশন দিয়েছে, একটি স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন, এবং এই প্রস্তাবনাগুলো কিন্তু সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনও দিয়েছে কিন্তু, এবং বলা হয়েছে যে এগুলো দিয়ে যেহেতু ডাক্তারদের বর্তমানে যে পাবলিক সার্ভিস কমিশন আছে তা কিন্তু চিকিৎসক নিয়োগে দীর্ঘসূত্রিতার সময় লাগে। যদি পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য হয় তাহলে সে নিজেই দ্রুততার সাথে এগুলো নিতে পারবে। কিন্তু এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কি চ্যালেঞ্জ আছে বলে মনে করেন? একটা চ্যালেঞ্জ হলো যে একটা যে বিশৃঙ্খল একটা সিস্টেম আছে, এটাকে অ্যাকচুয়ালি ওই পর্যায়ে নিয়ে যেতে হলে তো সামগ্রিক একটা জনমত এবং ডাক্তার ছাড়া অন্য অন্য প্রফেশনাল যারা প্রশাসনিক বিষয় আছে তাদের সাথে একটা দূরত্ব কমায় নিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে যে এইটা একটা প্রতিষ্ঠিত করার জন্য সময়ের বিষয় আছে, সেটা অত্যন্ত চ্যালেঞ্জ এবং অন্তর্বর্তীকালীন খুবই কম সময়ের জন্য এসছে। তার পক্ষে এটা এই বিষয়গুলোকে প্রতিষ্ঠিত করা এত সহজ বিষয় হবে না, এটা একটা চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আমরা কিন্তু শুরুর দিকে কাজ শুরু করেছি। আমাদের স্বাস্থ্য শিক্ষা মহাপরিচালক বলেছেন যে আমরা নিড বেস অ্যাসেসমেন্ট করছি এবং আমরা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সেটআপের চিন্তা করছি, সাথে সাথে আমরা কিন্তু ক্যারিয়ার প্ল্যান বা ক্যারিয়ার পাথের জন্য কাজ করছি আমরা। কিন্তু আপনি যে বললেন প্রশাসনিক, ক্লিনিক্যাল এবং একাডেমিক, এই বিষয়গুলো শুরু থেকেই আমরা আচ্ছা জনপ্রশাসন যে প্রস্তাবনা দিয়েছে আর স্বাস্থ্যখাত দিয়েছে, স্বাস্থ্যখাত কিন্তু বলেছে কিন্তু মানে কি প্রস্তাবনা দিয়েছে, প্রস্তাবনাটা হলো তিনটা আলাদা মানে মহাপরিচালক হবে। একটা হলো জনস্বাস্থ্য, ক্লিনিক্যাল সার্ভিসেস, আর একটা একাডেমিক শিক্ষা, একাডেমিক না শিক্ষা। এই 3টা বর্তমানে তো 2টো আছে, দুটো আছে, তার সাথে আরেকটা যোগ হবে। মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে একটা কাজ হচ্ছে, যেটাতে আমরা 2 অধিদপ্তর কাজ করছি, সেখানে অ্যাকচুয়ালি ওইটাই করা অনেক দূর এগিয়েছে। প্রস্তাবটা ওই রকমই আছে, 3টা ধারা, 3টা সোপান বলা হচ্ছে এটাকে, 3টা যেহেতু ক্যাডারের ভিতরে 3টা সোপান বলা হচ্ছে, এবং এই আন্তঃক্যাডার যে বৈষম্য আছে সেটা নিরসনেও এটা কাজ করবে। আমরা আপগ্রেডিংয়ে এবং পোস্টের আপগ্রেডিং সহ আমরা এটা কিন্তু ক্যারিয়ার প্ল্যানটা নিয়ে আলোচনা করছি। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রস্তাবনাটা একটু ভিন্ন। সে ভিন্নটা হলো এটি একটি স্বাধীন জুডিশিয়াল সার্ভিস, যেমন স্বাধীন হবে, একদম স্বাধীনভাবে কাজ করবে। কারণ এই বাংলাদেশ হেলথ সার্ভিসের যিনি প্রধান হবেন উনি মুখ্য সচিব পর্যায়ের একজন কর্মকর্তা হবেন এবং উনি চিকিৎসক হবেন এবং সেক্রেটারিয়েটটা এটাই হবে। কারণ এখন দেখা যাচ্ছে যে আমরা দেখি যে আপনি মহাপরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা ফাইল পাঠালেন, ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ওটাকে আবার সিনিয়র সেক্রেটারিকে পাঠালো, সিনিয়র সেক্রেটারি আবার এটা নিয়ে নোট দিল, একই বিষয় ডুপ্লিকেশনস অফ বিষয়গুলো বারবার হচ্ছে। সেক্ষেত্রে এই সময় বাঁচানো এবং কাজকে গতিশীল করার জন্য মহাপরিচালক যে প্রস্তাবনাটা দিবেন সে প্রস্তাবনাটা সরাসরি সচিব মহোদয়ের কাছে চলে যাবে এবং 3টি সিনিয়র সচিবের পদ সৃষ্টি করার কথা বলা হয়েছে এবং ডিজি মহোদয়দের নাম তো আপনার পদবি তো হবে সচিব পর্যায়ে। তো এই প্রস্তাবনাগুলো কিন্তু রাখা আছে। তো এই প্রস্তাবনাগুলোই কিন্তু বাস্তবায়নের লক্ষ্য। আপনারা যে আলোচনাটাই করেন না কেন এই আলোচনার সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে এবং এই ক্ষেত্রে কিন্তু সরকারের থেকে আমরা যেটা প্রস্তাবনা করেছি সেটা হলো যে একটি উপদেষ্টা কমিটি গঠিত হবে। এই উপদেষ্টা কমিটি যেহেতু স্বাস্থ্য একটা ইন্টারমিনিস্ট্রিয়াল বিষয়, এখানে এস্টাবলিশমেন্টের বিষয় আছে, ফিন্যান্সের বিষয় আছে, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো এককভাবে করতে পারবে না। আপনারা জানেন যে জুডিশিয়াল
স্বাস্থ্য জুডিশিয়াল কমিশন যখন গঠিত হয়েছে তারা কিন্তু এগুলো সব করতে পারে নাই, এগুলো কিন্তু করতে অনেক সময় লেগেছে। সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এই কাজগুলো শুরু হতে হবে। আপনি তো এইটা অ্যাকচুয়ালি তো আমাদের প্রধান উপদেষ্টার উদ্যোগেই এই সুপারিশমালার জন্য আপনার কমিশনের মাধ্যমে এটা ওনার আন্ডারই হয়েছে, মন্ত্রী পরিষদ মানসিকভাবে কিন্তু এবং ওনারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা আন্তরিক, আমরাও এটা আন্তরিক। তবে একটা চ্যালেঞ্জ আমি মনে করি সেটা হচ্ছে যে এখন যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমের সাথে সংশ্লিষ্ট অন্য অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা কিন্তু একান্তভাবে কাম্য। সরকারের সিদ্ধান্ত এবং সেটাকে বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা কাম্য। এই বিষয়টা অ্যাকচুয়ালি সহযোগিতাটা কিন্তু একদম আন্তরিকতা, সহযোগিতা এবং সেটাকে ত্বরান্বিত করার ব্যবস্থাপনাকে যত তাড়াতাড়িকে আমরা কি একত্রিত করতে পারবো তত এটা বেশি তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হবে। সো অন্য অন্যদের সহযোগিতা, আন্তরিকতা জরুরি এবং আপনার সমস্ত অন্যান্য অধিদপ্তরগুলোকে কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং এই কাজগুলোকে ত্বরান্বিত করার এই সময়টাতেই করতে হবে। আচ্ছা, আবার আমাদের পেশার সাথে যারা জড়িত তারা অনেকে অনেক রকম চিন্তা ভাবনা করতে পারে, তো তাদের সমন্বিত একটা অ্যাকচুয়ালি প্রয়াস দরকার। একদম ঠিক বলেছেন আপনি। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের আপনি সদস্য আমি যতখানি জানি, তো সেইখানে মেডিকেল রিসার্চ কাউন্সিলেরও কিন্তু একটা প্রস্তাবনা আছে স্বাস্থ্য সংস্কার কমিশন থেকে যে এটার প্রধান যিনি হবেন তারও কিন্তু বিচারক, একটা মর্যাদা সম্পন্ন বিচারপতির মর্যাদা সম্পন্ন হবেন উনি, এবং তার কাজকর্মগুলো মানে আমরা বলি যে রিসার্চ গভর্নেন্স, মূল কাজ হলো কিন্তু রিসার্চ গভর্নেন্সের। তো রিসার্চ গভর্নেন্সের ক্ষেত্রে আপনি কি বিএমডিসি কী সংস্কার প্রয়োজন মনে করেন? কারণ বিএমডিসিকেও সংস্কার করতে বলা হয়েছে এবং বিএমআরসিকেও কিন্তু সংস্কার করতে বলা হয়েছে, তারপরে এবং নিপোর্টকেও কিন্তু একটা স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটে রূপান্তর করতে বলা হয়েছে, এবং সমস্ত বাংলাদেশে যত গবেষণা প্রতিষ্ঠান আছে সবকটাই কিন্তু বিএমআরসির সাথে কাজ করার কথা বলা হয়েছে। এইসব ক্ষেত্রে কি সংস্কার হওয়া উচিত মনে করেন? আর এর দ্বিতীয় প্রশ্নটা হলো যে বিএমআরসির মেম্বার কারা হওয়া উচিত বলে মনে করেন আপনি? আমি প্রথমেই আবারও ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সংস্কার কমিশন এই সমস্ত যে সংস্থাগুলো রয়েছে অর্থাৎ বিএমডিসি, বিএমআরসি বা মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, এদের সম্পর্কে বেশ কিছু সুচিন্তিত মতামত দিয়েছেন, যেগুলো বাস্তবায়িত হলে এই সংস্থাগুলোর কার্যকারিতা হয়তো আরও ভালো হবে। এবং প্রত্যেকটা সংস্থা তাদের নিজের আঙ্গিকে এই আপনাদের সুপারিশমালাগুলো বিবেচনা করছে, এটা নিয়ে কাজ করছে। কারণ আপনি জানেন যে এই সংস্থাগুলো হয়তো সুপারিশ করতে পারে, কিন্তু আলটিমেটলি এগুলোর অনেকগুলোর জন্যই আইন সংশোধনের প্রয়োজন হবে, এবং আইন সংশোধন তো আর এই বিএমডিসি বা বিএমআরসি করতে পারবে না, আইন সংশোধনের সরকারের কাছে যেতে হবে। তবে আপনাদের আপনাদের যে সুপারিশমালা আছে সেগুলি তারা পর্যালোচনা করছে। আর রিসার্চের ক্ষেত্রে বলছি যে বাংলাদেশে আসলে মেডিকেল রিসার্চের নামে যে কাজগুলো হয় এতদিন হয়ে এসেছে সেগুলোকে খুব সন্তোষজনক বলা যাবে না। এটা আরো অনেক কিছু করার প্রয়োজন আছে। এবং এটা আমরা দেখেছি যে দীর্ঘদিন যাবত একটা হয়তো কোটারি গ্রুপ, অল্প কিছু লোক তাদের পুরো বিষয়টাকে তাদের কোটারিভুক্ত করে রেখেছে, যে জন্য মূল গবেষণা যে কাজটা সেটার প্রতিফলন এইখানে ঘটেনি। তো বর্তমানে বিএমআরসি এই উদ্যোগটি নিয়েছে, যারা যেন অ্যাটলিস্ট এই বছরের যে তাদের যে বিতরণের কাজটা সেটা মোটামুটি সুন্দরভাবে করা হয়েছে এবং খুব পুঙ্খানুপুঙ্খ রূপে এবার তারা পরীক্ষা করেছে। আমার কাছে মনে হয়েছে যে বিএমআরসির বর্তমান কমিটির কাজের মধ্যে পূর্বতনের সঙ্গে কিছুটা পজিটিভ পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। তবে সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে, বাট এখন একসঙ্গে খুব দ্রুত বেশ কিছু বিরতি নিয়ে আবার আসছি। অধ্যাপক আবু জাফর, আপনাকে যে প্রশ্নটা করতে চাই এখন, যে বিশেষায়িত হাসপাতালগুলো এবং মেডিকেল কলেজগুলো স্বায়ত্তশাসনে একটা প্রস্তাবনা দেওয়া আছে এবং বলা হয়েছে যে মেডিকেল কলেজগুলো তার যে হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলো কিন্তু আসলে প্রপারলি পরিচালিত হচ্ছে না। মেডিকেল কলেজের প্রিন্সিপাল, হাসপাতালের যে ডিরেক্টর, তাদের মধ্যে আন্তঃসম্পর্কও খুব ভালো যাচ্ছে না। এক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য খাত সংস্কার কমিশনটি পরিষ্কারভাবে প্রস্তাবনা দিয়েছে যে একটা প্রস্তাবনার মাধ্যমে যাতে করে প্রিন্সিপাল এবং কাজ করার একটা পরিবেশ তৈরি হয়। এবং আপনি কিভাবে দেখেন যে, আমি নাজমুল সাহেবকে ওই প্রশ্ন করতে চাই, সেটা হলো যে মেডিকেল কলেজগুলোতে শিক্ষকের যে সমস্যা, যে স্বায়ত্তশাসন দিয়ে দিলে এটাতে কি কোনো উপকার হতে পারে কিনা?
স্বায়ত্তশাসন তো সবসময় আসলে ভালো জিনিস, যতক্ষণ পর্যন্ত আমি এটাকে অপব্যবহার না করছি। তো আমাদের স্বায়ত্তশাসনের আপনারা সুপারিশ করেছেন, স্বায়ত্তশাসন মেডিকেল কলেজগুলোর জন্য খুবই আমরা বলেছি উপযোগী। প্রথমে 8টি আটটি মূল যে আমাদের পুরাতন ওল্ড এইট আমরা বলি, ওল্ড এইট যেটা বলি, 8টি মেডিকেল কলেজ, সেগুলোর জন্য স্বায়ত্তশাসন, পরবর্তীতে বাকিদের জন্য। এখানে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমি আগেই যে কথাটা বলেছিলাম যে আমাদের একাডেমিক হসপিটাল এবং সার্ভিস হসপিটাল কনসেপ্টটা পৃথক করা। আমরা একটা মেডিকেল কলেজের সঙ্গে মেডিকেল শিক্ষার জন্য, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষার জন্য যে সমস্ত বিভাগ, যে সমস্ত স্ট্রাকচার দরকার, মেডিকেল কলেজ হাসপাতালে আসলে সেটুকু থাকাই যথেষ্ট ছিল। কিন্তু আমরা মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে, বিশেষ করে ঢাকা বা বড় বড় মহানগরী মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে এত বড় করে ফেলেছি যে ওইটা এখন ম্যানেজ করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং মূল যে কাজ, আমার মেডিকেল কলেজ হাসপাতালের মূল কাজ হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদেরকে হাতে কলমে চিকিৎসকে এবং কারিকুলাম ডেভেলপমেন্টে আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? কারিকুলাম নতুন করে কারিকুলামের আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারিকুলাম করা আছে, কিন্তু এটা বাস্তবায়ন না। আপনারা জানেন যে এমবিবিএস কারিকুলাম আসলে খুব বেশি দিন, এবার বর্তমান যে কারিকুলাম আছে সেটা খুব বেশি দিন হয়নি। কিন্তু আপনাদের সংস্কার কমিশনের এই সুপারিশের আলোকে, যেহেতু আপনারা বেশ কিছু সুপারিশ উল্লেখ করেছেন, এই জন্য আমরা মিড টার্ম রিভিউ করার একটা উদ্যোগ নিই। এটা আসলে একটা আমাদের উইন্ডো অফ অপরচুনিটি। আমরা মনে করি যে আপনাদের এই সুপারিশের কারণে আমরা একটা সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যথায় সাধারণভাবে একটা কারিকুলাম তৈরি হওয়ার 3 বা 4 বছর পরে নতুন করে করা যায় না, কিন্তু এর জন্য একটা সুযোগ হয়েছে, আমরা ওটা করতে যাচ্ছি। আমি একটা অধ্যাপক আবু জাফর সাহেবের কাছে আসতে চাচ্ছি। ওষুধের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা, আপনি একটু আগে বলেছিলেন যে ওষুধের আমাদের স্বাস্থ্যখাতের মানে আউট অফ পকেট এক্সপেন্ডিচারের অন্যতম হলো ওষুধের মূল্য কমানো একটা। দ্বিতীয় হলো যে ওষুধের যে আমাদের তালিকা, মানে অত্যাবশ্যক ওষুধের তালিকা, এ পর্যায়ে অগ্রগতি কতখানি? এইটাতে খুব বেশি অগ্রগতি হয়নি। কারণ হচ্ছে যে এই বারবার কিন্তু আমরা ফিরে আসছি যে জিনিসটা অ্যাকচুয়ালি শিক্ষা মানে সেবার ক্ষেত্রেই বলেন বা সামাজিকভাবে বলেন, একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে, এটার থেকে বের হয়ে আসতে হলে যে জঞ্জাল, সেটাকে থেকে বের হয়ে আসতে হলে আপনার যে সুপারিশমালা দিয়েছেন, সরকার খুবই আন্তরিক। যে জনগণের যে ফ্রিডম ঔষধ কেনার বা ফার্মেসির যে কোনো নিয়মকানুন, শুধু লিস্ট থাকলে হবে না, সেটাকে যদি ইমপ্লিমেন্ট করতে চাইলে স্ট্রিক্ট প্রিন্সিপাল থাকতে হবে যে এর বাইরে জনগণ নিজেদের ইচ্ছায় কোনো ওষুধ কিনতে পারবে না, কে কতটা ওষুধ প্রেসক্রিপশন করতে পারবে, এগুলো বিষয় যদি সামগ্রিকভাবে আমরা শুধু লিস্ট তৈরি করি তাহলে হবে না। আপনি লিস্ট করবেন এবং এসেনশিয়াল ড্রাগগুলো কিন্তু সরকারকে রোগীদেরকে বিনামূল্যে প্রোভাইড করতে হবে, এনশিওর করতে হবে। এবং এই সিস্টেমটাকে যদি সুচারুরূপে আমরা এবং ডিসিপ্লিন হইতে এস্টাবলিশ করতে চাই, তাহলে কিন্তু কমিউনিটি এনগেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাদের সচেতনতা বাড়াতে হবে। এগুলো সরকার আস্তে আস্তে করে করবে। আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, বেসরকারি হাসপাতালের গুলোতে দেখা যাচ্ছে যে স্বাস্থ্যসেবার ইনভেস্টিগেশন থেকে শুরু করে অন্যান্য এক এক জায়গায় এক এক মূল্য। মানে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে যে হসপিটালগুলোকে গ্রেডিং করা, মান করা, এটা সরকারি এবং বেসরকারি সব হাসপাতালকে কিন্তু একটা গ্রেডের মাঝখানে নিয়ে আসতে হবে যে কে কোন গ্রেডে আছে, এবং সকল সেবার মূল্য নির্ধারণ করে দেয়া। স্বাস্থ্য অধিদপ্তরের ক্ষেত্রে প্রস্তাবনা করা হয়েছে একজন এডিশনাল ডিরেক্টর জেনারেল এটা দেখাশোনা করবেন, এবং বেসরকারি হাসপাতালে এনজিও হাসপাতালগুলোকে উনি দেখবেন। কিন্তু বর্তমানে কিন্তু এরকম কোনো কাঠামো নেই। তো এই ব্যাপারে কি করণীয় আছে? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারের একার পক্ষে কোনোভাবেই টোটাল সার্ভিসকে বিস্তার করা এবং সেটা এনশিওর করা সম্ভব না। এবং আমরা সবসময় সরকারি যে অংশ সেটাকে বিবেচনা করি, এর বাইরে কিন্তু বেসরকারি অনেক বড় একটা অংশ আছে যারা সার্ভিস দিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা ইউনিভার্সাল হেলথ কাভারেজের সময় আলোচনা করেছি, এই সার্ভিসটা পুরোপুরি রেগুলেটেড না। সিম্পলি আমাদের অধিদপ্তরে একটা ডিরেক্টর আছে হসপিটাল সার্ভিসেস অ্যান্ড ক্লিনিক্স, সেই পুরোটা দেখে, সেটা মানে খুব তদারকি, লাইসেন্স, এর বাইরে কিছু না। কিন্তু টোটাল রেগুলেশন এবং স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য অ্যাকচুয়ালি আলাদা একটা প্রশাসনিক একটা উইং থাকা উচিত, যেটা এখনও শুরু হয়নি, যেটা আপনারা প্রস্তাব করেছে। এবং এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক এই সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। যে এটা মেডিসিনের প্রাইসের জন্য, মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা বডির প্রস্তাবনা করা হয়েছে, ওটার সাথে ডায়াগনস্টিক্স বা অন্যান্যগুলো প্রস্তাবনাগুলো হতে পারে। এবং আপনাকে যেটা বললাম যে কারণ হচ্ছে যে স্বাস্থ্যসেবার মূল্য একটা নির্ধারণের বিষয় আছে, সময় সময়ে যদি না বসে, আপনি এটার উদাহরণ দেখবেন যে করোনার সময়
কি মানে সেই মূল্য নির্ধারণ করা হয়েছিল, সিবিসির মূল্যটি একইভাবে এখনও আছে, এরকমই অনেকগুলো জিনিস আছে। আচ্ছা বাইদি ভাই, আপনাকে এখানে একটা প্রশ্ন করি, যেহেতু করোনা বাংলাদেশে বাড়ছে, আমি দেখেছি ডেঙ্গু অনেক জায়গাতে বাড়ছে, আপনি যেহেতু স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বে আছেন, আপনার কি পদক্ষেপ নিচ্ছেন? করোনার বিষয়টা আপনি জানেন যে আমাদের কিছু পার্শ্ববর্তী দেশে করোনার অ্যাকচুয়াল প্রাদুর্ভাব হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা নিজেদের প্রস্তুতি এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা কিছু নির্দেশনা দিয়েছি। কিন্তু অ্যাজ এ হোল কিন্তু করোনা যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা সবাই তো একটু রিল্যাক্টেন্ট, এ বিষয়ে সিরিয়াস না, ও জুনিয়র কোথাও না। এবং আমাদের এতদিন যে রিজিওনাল গাইডলাইন WHO সেভাবেই কাজকর্ম চলছে। এই বছর যে আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব অনেক বেড়ে গিয়েছে তা কিন্তু না। আমরা যদি গত বছরের বিষয়টা নিয়ে আসি, গতবার জানুয়ারি থেকে মে পর্যন্ত ৩,৫০০-এর বেশি কিন্তু শনাক্ত ছিল। এইটা এবার কিন্তু এইটা ১৫৮ মাত্র। আবার যদি জুন মাসের পরিসংখ্যান নিয়ে আসি গত বছর, সেটা কিন্তু ৬০০-র বেশি ছিল। তো এই দিক থেকে আমাদের আতঙ্কিত হওয়ার বিষয় নাই। ডেঙ্গু মোটামুটি স্থিতিশীল ছিল। বরগুনায় হঠাৎ করে সেখানে একটু প্রকোপ দেখাচ্ছে, এটার কারণ আমরা এখনো অ্যাকচুয়ালি বের করে নিয়ে আসতে পারি নাই। কেন অনেকে প্রশ্ন করছে কেন ওই জায়গাতে হঠাৎ করে এরকম হলো, সচেতনতার বিষয় আছে। অধ্যাপক নাজমুল, আপনার কাছে একটু যে প্রশ্নটা নিয়ে আসতে চাই, আপনি ইন্টিগ্রেটেড কারিকুলাম কথা বলেছেন আন্ডারগ্রেডের ক্ষেত্রে, বা ওই কারিকুলামটা আপডেটের কথা বলেছেন। এখানে একটা প্রস্তাবনা আছে আমাদের কিন্তু যে মেডিকেল কলেজগুলোতে এখন স্কুলিং 6 ডের জায়গায় 5 ডে করার জন্য বলা আছে। পোস্ট গ্রেড এডুকেশনের ক্ষেত্রে যদিও বাংলাদেশ স্বাস্থ্য কমিশন এর প্রস্তাবনা করা আছে, এটা একটা ওভারসাইট বডি, এটাতে প্রস্তাবনা আছে আপনার একটা ইউকেতে যে নাইস একটা বডি আছে, যেটা মানে ডাক্তাররা কীভাবে প্রেসক্রাইব করবে, কি করবে, গাইডলাইন, ট্রিটমেন্ট গাইডলাইন তৈরি করার জন্য। আরেকটা বডি আছে কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, দেখার জন্য। এখন আমাদের এখানে বাংলাদেশে পোস্ট গ্রেড এডুকেশনের ক্ষেত্রে মেডিকেল শিক্ষা অধিদপ্তর কি কোনো ভূমিকা পালন করে? অবশ্যই করে। তবে ওই যেই বিষয়টা আমরা বললাম যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে যেরকম অপরিকল্পিতভাবে গ্রোথ হয়েছে, পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এটা আরও বেশি। আপনি দেখবেন যে অনেক জায়গায় জাস্ট একজন ব্যক্তির মনে হলো যে আমি এখানে একটা কোর্স, আমার সাবজেক্ট একটা কোর্স খুলতে চাই অমুক মেডিকেল কলেজে, পেরিফেরি একটা মেডিকেল কলেজে আমি কোর্স খুলে ফেললাম। তারপরে 2 বছর পরে ওই ভদ্রলোক ওখানে বদলি হয়ে গেছেন, এখন ওখানে না থিসিস করানোর লোক আছে না। একই সাথে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, তারাও যখন কোর্স বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিচ্ছেন, সেখানেও কতজন পাশ করছেন, তাদের আলটিমেটলি ট্রেনিং কিভাবে হবে, এটা নিয়েও তাদেরও কোনো পরিকল্পনা নেই। পুরো বিষয়টাই একটা অপরিকল্পিত আকারে চলছে। তা আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিয়েছি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বিষয়ে কোলাবোরেশন হচ্ছে। আমরা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটো শিক্ষা ব্যবস্থাকেই একটা মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসতে চাই, যাতে করে আমরা আগামী 10 বছর বা 15 বছর পরে বাংলাদেশের যে চাহিদা, সেই অনুযায়ী আমরা আজকের করণীয় নির্ধারণ করতে পারি। একটা প্রশ্ন আছে যে ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন কিন্তু দুটোরই দেখার কথা, কারণ আমাদের আন্ডারগ্রেড মানের ক্ষেত্রে বলা আছে যে ঠিক আছে আন্তর্জাতিক মানের সমান হতে হবে, কিন্তু পোস্ট গ্রেডের ক্ষেত্রে এই কথাটা বলা নাই। এ ব্যাপারে কি উদ্যোগ আছে? আচ্ছা, আপনি জানেন যে বাংলাদেশের MBBS ডিগ্রি এবং BDS ডিগ্রি এই মুহূর্তে যে ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন, সেটা এই মুহূর্তে আপডেট করা নেই। এটা একটা আমাদের সমস্যা, যে জন্য বাংলাদেশ মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিল যেটা গঠিত হয়েছে, এটা আসলে আরও আগেও গঠিত হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও তারা খুব একটা সক্রিয় ছিল না। যে জন্য আমরা অগাস্ট মাসে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন অথবা আমি এই পদে অধিষ্ঠিত হই, সে সময় আমরা একটা বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হই। খুব দ্রুতই এটাকে রিঅর্গানাইজ করা হয়েছে এবং তারা এগিয়ে যাচ্ছেন। এই বছরই ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশন আসবেন আমাদের অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে রিকগনিশন দেওয়ার জন্য, এবং অ্যাক্রেডিটেশন কাউন্সিল রিকগনিশন পাওয়ার পরে আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট দুটোরই কাজ এগিয়ে যাবে। আমরা একটু বিরতি নিয়ে আবার আসছি। আপনি বিরতির আগে যা বলছিলেন। হ্যাঁ, আমরা আলাপ করছিলাম যে আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশনের অ্যাক্রেডিটেশন প্রসঙ্গে। সেটা প্রসঙ্গে বললাম যে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাক্রেডিটেশন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট পোস্ট গ্র্যাজুয়েটের চেয়ে, কারণ এটা সবাইকে এফেক্ট করে। পোস্ট গ্র্যাজুয়েট হয়তো সবাইকে এফেক্ট করে, বাট দুটোই জরুরি। আর আমরা এই বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষাটি হলো, আপনারা দেখেছেন যে মেডিকেল ভর্তি পরীক্ষাটি আল্লাহর মধ্যে খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছে, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তারপরেও আমরা আমাদের যে অভিজ্ঞতার আলোকে আমরা এটাতেও কি সংস্কার করার সুযোগ আছে। এখন বাংলাদেশ মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিল যেটা হয়েছে, সেই কাউন্সিল এর পরিধি, কার্যক্রম
আমাদের কাছে খুবই অপর্যাপ্ত মনে হয়েছে। এটার একটা পুরো রিফর্ম করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেখানে কিছু প্রস্তাবনা আছে, যেমন এখন থেকে আমাদের যারা প্র্যাকটিসিং ক্লিনিশিয়ান তাদেরকে সিএমই ক্রেডিট পয়েন্ট নিতে বলা হয়েছে, এবং সিএমই যতগুলো মেডিকেল কনফারেন্স হবে সেটা তাদের থেকে কিন্তু অনুমতি নিয়ে মেডিকেল কনফারেন্সগুলো করতে হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু এটা কারা দেখবে, যে আপনারা দেখবেন না আপনি দেখবেন? এটা মূলত দেখবে অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং বিএমডিসি। হ্যাঁ, কারণ এই অংশটুকু রেজিস্ট্রেশন এবং প্র্যাকটিসিং ক্ষেত্রে এটা তাদের। আরেকটা বিষয় এখানে এই প্রসঙ্গে চলে আসবে যে লাইসেন্সিং এক্সাম, বাংলাদেশে কিন্তু লাইসেন্সিং এক্সাম বলে কিছু নাই, কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের তো লাইসেন্সিং এক্সাম চালু করতে হবে। হ্যাঁ, যদিও এটা হয়তো চিকিৎসকদের জন্য খুব একটা পছন্দপ্রিয় বিষয়বস্তু না, কিন্তু সার্বিকভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পৃথিবীর অন্যান্য দেশে যে কারিকুলামটা চালু আছে, আপনি জানেন যে অন্যান্য দেশে ব্যাচেলার করার পরে মেডিসিন উন্নত দেশগুলোতে পড়তে হয়, সেক্ষেত্রে কিন্তু কোর্স কারিকুলামও কিন্তু সংক্ষিপ্ত, এবং সেক্ষেত্রে অনেকগুলো পরীক্ষাগুলো একই সময় কিন্তু পরীক্ষাগুলো হয়ে যায়, এবং ফাইনালি কিন্তু এক্সিট এক্সামের মতো কোনো, আমাদের যেমন 3টা প্রফেশনাল এক্সাম আছে বা 4টা প্রফেশনাল এক্সাম আছে, এরকম কিন্তু নেই। হ্যাঁ, তো এইটুকু কিন্তু লাইসেন্সিং এক্সাম চালু করার আগে আমাদের কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো বিবেচনার একটা প্রশ্ন থাকবে। কিন্তু এই জন্যই বলছিলাম যে মেডিকেল কলেজ, মেডিকেল শিক্ষা ব্যবস্থা, আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট দুটারই একটা ওভারঅল সংস্কার এবং একটা মহাপরিকল্পনার, এটা নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা, আমাদের আরেকটা প্রস্তাবনা স্বাস্থ্যগত সংশোধন, আমরা দেখেছি যে বাংলাদেশে যারা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা পড়াশোনা করেন তারা কিন্তু আমাদের দেশে মেডিকেল এক্সাম বা অন্যান্য এক্সামগুলোতে চান্স পান না, আবার ওই ছেলেমেয়েরাই কিন্তু আবার হার্ভার্ডে চান্স পান, ইউনিভার্সিটি অফ টরন্টোতে চান্স পান, অনেক পৃথিবীর বড় বড় জায়গাতে পড়াশোনা করতে পারেন। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তাভাবনা আছে নাকি? হ্যাঁ, এই ব্যাপারে চিন্তাভাবনা আছে। আমরা এই বছরের আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে অভিজ্ঞতা, সেগুলোকে বিচার করার জন্য আমরা এ সিরিজ অফ সেমিনার্স করছি। আমরা ঈদের আগে একটা সেমিনার করেছি এবং আগামী সপ্তাহে আরও 3 থেকে 4টা সেমিনার আছে। এর মধ্যে একদিনের সেমিনার আছে শুধুমাত্র বিভিন্ন যেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স, অর্থাৎ বিভিন্ন দেশের যে পরীক্ষাগুলো রয়েছে, উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাগুলো রয়েছে, সেগুলোর যে একটা সমতাকরণের যে নীতিমালা আমাদের এত দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেটাকেও আমরা সংস্কার করতে চাচ্ছি, সেটাও আমরা রিভলিউশন করতে চাচ্ছি। অভিযোগ আছে যে এটা কোনো দেশের সিস্টেমের থেকে এরা স্কোরিংটা একটু কম হয়, আর পরীক্ষার প্যাটার্নেও তারা কিছু অসুবিধা হয় বলে বলা হচ্ছে। তো আমরা এই বিষয়গুলো রিকগনাইজ করেছি এবং আমরা এটা নিয়ে আমরা আশাবাদী হতে পারি যে ভালো কিছু হতে যাবে। প্রফেসর আকরাম, আমি একটু কি এখানে অ্যাড করতে পারি? উনি তো বলেছেন যে আন্ডার গ্র্যাজুয়েটে তো অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড অ্যান্ড ক্যাপাসিটি অফ মেডিকেল কলেজের নির্দিষ্ট সংখ্যক ছাত্র ভর্তি হয়, আর যেহেতু পোস্ট গ্র্যাজুয়েশনে অ্যাফিলিয়েশন এবং অ্যাক্রেডিটেশন নিয়েও প্রশ্ন আছে। আমাদের বিষয়টা হচ্ছে আমরা স্বাস্থ্যসেবার পক্ষ থেকে যেটা দেখতেছি, বিসিপিএসের যে বিষয়টা, বিসিপিএসে কিন্তু এই সংখ্যাগুলো নির্দিষ্ট করা নাই। যারা কোয়ালিফাই করে তাদেরকে পার্ট 1-এর পরে পাঠানো হচ্ছে ট্রেনিংয়ের জন্য, কিন্তু ট্রেনিংয়ের বিষয়টা আপনি জানেন যে সরকারি বেসরকারি মিলে সংখ্যা অনেক, এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে কিন্তু সবাই ঢাকামুখী, নির্দিষ্ট কয়েকটা হাসপাতালের বাইরে যেতে চাই। বিসিপিএস এই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সংস্করণের একটা স্পষ্ট প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনা হলো যে ফেলোশিপ এবং এমডি কারিকুলামটা অ্যালাইন্ড হওয়া এবং সেই স্ট্যান্ডার্ডে যেতে হবে, এটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু আমরা আশা করি আপনারা সেই উদ্যোগগুলো গ্রহণ করবেন। আরেকটা যেটা সমস্যা উনি যেটা বললেন, সবাই ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং করতে চায়। এখন যদি ঢাকা মেডিকেল কলেজে পরে পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ওইখানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সংখ্যা এত বেশি যে আমাদের ইন্টার্নিরা তাদের কাজগুলো করে, সেক্ষেত্রে কিন্তু এইজন্য এদের রিডিসিংস করে যাওয়া। আমাদের উপদেষ্টা মহোদয়, স্ট্যান্ডার্ড সেটআপ হচ্ছে একজন প্রফেসরের 8 থেকে 10 জন ট্রেনি থাকার কথা না, কিন্তু তারা 50 জন ট্রেনি। তো কোনো নট অনলি, আরেকটা বিষয় হচ্ছে কিছু রেয়ার সাবজেক্ট তৈরি করা হচ্ছে যেখানে হচ্ছে ঢাকা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বাইরে নাই, কিন্তু এখানে সবাই ঢাকায় থাকার জন্য সবাই এই অপশনগুলো দিচ্ছে, ফলে আমরা তাদেরকে কোনোভাবেই অ্যাকোমোডেট করতে পারছি না। বিসিবিসির সাথে আমরা বসবো, কিন্তু এই বিষয়গুলো অ্যাকচুয়ালি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একদম ঠিক বলছেন আপনি। এটার ক্ষেত্রে আমরা একটা সুপারিশ করেছি যেটা হয়তো শীঘ্রই বাস্তবায়িত করবে, সেটা হচ্ছে যারা বেসরকারি প্রশিক্ষণার্থী আছে তাদেরকে যে সরকার থেকে যে ভাতাটা দেওয়া হয়, সেই ভাতাটা
বিভিন্ন প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ যেই প্রতিষ্ঠানে যতগুলো ট্রেনিং সরকার পদ আছে শুধু সেই পরিমাণ ভাতাই সেখানে দেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজে আমরা 500 লোক ঢুকে গেলাম, 500 জনের ভাতা এখানে সুযোগ থাকবে না, যেখানে ক্যাপাসিটি হচ্ছে 100 জনের। সুতরাং 100 জন ঢাকা মেডিকেলে পাবে, বরিশাল মেডিকেলের ক্যাপাসিটি 30 জন সেটা পাবে, ময়মনসিংহে 30 জন পাবে, এইভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া। তাহলে প্রশিক্ষণটাও ভালো হবে, হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাও। চমৎকার প্রস্তাব দিয়েছেন। অথবা আবু জাফর, আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা একটু জটিল প্রশ্নটা হলো, স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে কমিউনিটি ক্লিনিক অ্যাবলিশ করে দিতে, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে এটাকে কন্টিনিউ করতে, এবং এটার নামও পরিবর্তন করে দিয়েছে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। এই বিষয়ে আপনাদের এটা অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনাকে যদি জনমুখী করতে চায়, মানুষের দোরগোড়ায় পৌঁছাতে, তাহলে কিন্তু এই কমিউনিটি ক্লিনিক যেটা হয়েছে এই রকম প্রতিষ্ঠানের কোনো বিকল্প নাই। এটা আপনি জানেন যে প্রায় 6,000 জনবলের এরিয়াতে একটা করে কমিউনিটি ক্লিনিক হয়েছে, মোটামুটি 14,200। প্রয়োজন আছে না নাই? এটা প্রয়োজন আছে, কিন্তু এটার ব্যবস্থাপনার উন্নতি করাতে হবে। ব্যবস্থাপনা উন্নতি, আপনি জানেন এখানে একমাত্র ব্যক্তি আছেন যিনি এই সেবা প্রোভাইড করছেন, কিন্তু হি অর শি ইজ নন মেডিকেল। ভেরি অ্যালার্মিং সিচুয়েশন। আমরা বলেছি যে স্তরেই হোক মেডিকেল পার্সোনাল দিতে হবে এখানে। দরকার হলে এই যে আমরা স্ট্র্যাটেজি পার্সেস বলি যে বেসরকারি বা এনজিওকে দিয়েও এটাকে বিস্তার করতে হবে। সিস্টেম ইজ ওকে, বাট এটাকে ফাংশনিং করতে হলে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আমাদের যে হেলথ প্ল্যানিংগুলো 5 বছর মেয়াদি হতে, এখন তো সরকার একটা 2 বছর মেয়াদি ইন্টারিম প্ল্যান গেছে একটা, আরেকটা প্রস্তাবনা দিয়েছে যে এটা বাস্তবায়নের জন্য একটা উপদেষ্টা কমিটি করা, বাংলাদেশ হেলথ কমিশন গঠন করা। যেহেতু বিষয়গুলো ইন্টারমিনিস্ট্রিয়াল এবং বাংলাদেশ যে স্বাস্থ্য কমিশনের প্রস্তাবনা দেওয়া আছে, প্রস্তাবনা কিন্তু রিপোর্ট করবে কিন্তু সরকার প্রধানের কাছে এবং জাতীয় সংসদের কাছে। বিষয়গুলোকে কিভাবে দেখছেন? এই প্রস্তাবনাগুলো খুবই ভালো, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এই প্রস্তাবনা তো স্বাস্থ্য মন্ত্রণালয় অথবা অধিদপ্তর, শিক্ষা বা স্বাস্থ্যসেবা অধিদপ্তর বাস্তবায়ন করতে পারবে না। এটা বাস্তবায়নের জন্য সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত লাগবে। এবং আপনি নিজেও জানেন, আপনি বুঝতে পারছেন যে এটা বাস্তবায়ন করতে গেলে স্বাস্থ্যের বাইরে আরও অনেক স্টেক হোল্ডারদের এই বিষয়ে একমত হতে। হ্যাঁ, তো এটাই আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি এটা করতে পারি আমরা খুবই ভালো হবে, কিন্তু ইট ইনভলভস চেষ্টা তো করতেই হবে। আমাদের হাতে আসলে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের যে হেলথ মন্ত্রণালয় মানে স্বাস্থ্য মন্ত্রণালয় যে বাজেট ইউনিট আছে, তারা কিন্তু এবার বলে দিয়েছে আমাদের যে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান কিন্তু 31 জুলাইয়ের মধ্যে এবার দিতে হবে। এটা একটা সময় সীমা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবসময় যেগুলো প্রকিউরমেন্ট শেষ সময় নিয়ে যাই। আশা করি যে সরকার এগুলো ভালোভাবে উদ্যোগ নেবে। আপনারা যেভাবে খুব আশাবাদী হয়েছে যে আপনাদের সাথে কথা বলে, আশা করি যে সংস্কার প্রস্তাবগুলো এই সরকারের সময়ই কালীন যথাসম্ভব বাস্তবায়ন হবে এবং হয়তো বাকিগুলো শুরু করা যাবে। আপনাদেরকে এই এখন টিভির স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ এবং আরোগ্য নিকেতনের দর্শক যারা, তাদেরকেও ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ।